পরের পয়েন্ট হচ্ছে রক্ত তঞ্চনের তাৎপর্য, মানে রক্ত যে জমাট বাঁধে, জমাট বাঁধার গুরুত্ব কি। দেখ, যদি ধর কোনো জায়গায় তোর লাগলো, আঘাত লাগলো, এবারে যদি আঘাত লেগেছে, এবারে যদি ওই জায়গায় মেরামত না হয়, রক্ত যদি জমাট না বাঁধে, তাহলে তোর রক্ত তো বেরিয়েই যাবে বটে কি না, তোর রক্ত সব শেষ হয়ে যাবে। তাহলে প্রথম পয়েন্টে আমরা লিখতে পারি রক্ততঞ্চনের তাৎপর্য। প্রথম পয়েন্ট, রক্তের কি হয়ে যায়, রক্তপাত হয় বা রক্তক্ষয় হয়। রক্তপাত বন্ধ হবে কি নাই, মানে রক্তক্ষয় হয়েই যাবে। ধর কোনো জায়গায় তোর আঘাত লাগলো, এবারে রক্ত দেখবি জমাট বেঁধে যায়, অনেকক্ষণ ধরে থাকলে বলে রক্তটা দেখবি আর বেরায় না, মানে রক্ত কী হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। এবারে যদি জমাট না বাঁধে কারো দেহে, তার মানে রক্ত কী হয়ে যাবে, বেরিয়ে যাবে। আর যদি বেরিয়ে যায়, তার মানে রক্তপাতটা বন্ধ হবে কি না। আর রক্তপাত বন্ধ যদি না হয়, তোর শরীর থেকে রক্ত বেরিয়ে যাবে, নিয়ে রক্ত একটা টাইমে শেষ হয়ে যাবে, মারা যাবে, তাই তো। তাহলে এটা বলতে পারি রক্তপাত বন্ধ হবে না, এমন কি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। কি করে মৃত্যু হতে পারে বলতে বুঝতে পারছিস তো, রক্ত জমাট বাঁধে বলে রক্ত কোথাও দেখবে লাগিয়ে গেলে রক্ত কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। এবার যদি রক্ত জমাট না বাঁধে, বেরিয়ে যাবে, বেরোতে রক্তপাত বন্ধ হবে না, আর বেরোতেই থাকবে, রক্ত শেষ হয়ে যাবে, আর রক্ত শেষ হয়ে গেলে মারা যাবে ব্যক্তি। বুঝতে পেরেছিস। 2 নম্বর শুন, ধর কোনো জায়গাতে আঘাত লেগেছে, এবারে আঘাত লেগেছে ওই জায়গায় যদি রক্তটা জমাট না বাঁধে, তাহলে ওই জায়গায় ব্যাকটেরিয়া ঢুকতে পারবে। ধর তোর কোনো জায়গায় হাতে লাগিয়ে গেছে, ঠিক আছে, এবার যে জায়গাটা লেগেছে সেই জায়গায় রক্ত কী হয়, জমাট বাঁধে। এবারে যদি জমাট না বাঁধে রক্ত, তাহলে সেখানে ব্যাকটেরিয়া কী করতে পারবে, ঢুকিয়ে যেতে পারবে, তাই তো। ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো ইনফেকশন করে দেবে, তাহলে ব্যাকটেরিয়া, জীবাণু এগুলো ঢুকতে পাবে কি নাই। সেই জন্য তো রক্ত জমাট বাঁধে, আমাদের বডি দেখবি রক্ত জমাট বাঁধাই দেয়। রক্ত জমাট বাঁধায় কেন বুঝতে পেরেছিস তো। 1 নম্বর বললাম, রক্ত যদি না জমে, তার রক্তপাত বন্ধ হবে কি নাই, রোগীর কী হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। রক্ত যদি জমাট না বাঁধে, কোনো আঘাত লেগেছে ধর, সেই জায়গায় রক্ত জমাট বাঁধলেও নাই, সেখানে কী হবে, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো প্রবেশ করবে, ভিতরে ঢুকবে। বুঝতে পেরেছিস কি। এই দুটো দিয়ে আছে, আর আরেকটা দিয়ে আছে দেখবি রক্তনালীর মেরামতি ঘটানো। রক্তনালীর মেরামতি ঘটানো মানে কি, দেখ ধর কোনো কারণে এরকম শিরা আছে, শিরাতে এই জায়গাতে লাগিয়ে গেছে আঘাত শিরাতে, ঠিক আছে, তাহলে এই জায়গাতে কী হবে, রক্ত বেরোবে, এই জায়গা থেকে রক্ত বেরোবে, কিন্তু শিরাতে কী আছে, রক্ত আছে। এবারে যদি এইখান থেকে কী হবে, রক্ত বেরোবে। এটা কি বলতে পারি আমরা, রক্তনালী বলতে পারি না, শিরাটাকে কি বলতে পারি, রক্তনালী। রক্ত যে নালাতে যায়, নর্দমা নালা বলা হয় না, নর্দমা যায় সেই নালাটাকে নর্দমা নালা বলা হয়, সেরকম যেখানে রক্ত যাবে সে রক্তনালী বলবো আমরা। তাহলে এটা রক্তনালী। এবার রক্তনালী এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এই জায়গাটা তো মেরামত করতে হবে। তাহলে প্রথমে এই জায়গাতে কি হয়, রক্ত এই জায়গাতে জমাট বাঁধিয়েছে, এই জায়গাটা কী হয়ে যায়, রক্ত জমাট বাঁধিয়ে নিয়ে ধীরে ধীরে ওইটাকে মেকআপ করে দেয়। এই মেকআপ করে দেয় মানে ওই মেকআপ লয়, লিপস্টিক লাগাই দিলে ইয়ে করে দিলে ওইরকম মেকআপ লয়, মেকআপ, হ্যাঁ, ক্ষতিপূরণ। ভেজাল ভাবে পড়েছিস, মেকআপ, কম্পেনসেট, হ্যাঁ, কী বলে এটাকে, ক্ষতিপূরণ বা ক্ষয়পূরণ। তাহলে এই যে ক্ষতি হয়েছিল এইখানে শিরাতে, ওই ক্ষতিটা কী করে দেয়, পূরণ করে দিক, মানে ক্ষয়টা পূরণ করে। তাহলে রক্ততঞ্চনের 3টে পড়লাম আমরা। 1 নম্বর, যদি রক্ত জমাট না বাঁধে, রক্তপাত বন্ধ হবে না, রক্ত বেরিয়ে যাবে নিয়ে মানুষটার। 2 নম্বরে কি বললাম আমরা, রক্ত যদি জমাট না বাঁধে, তাহলে ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো শরীরে প্রবেশ করে যাবে, বটে কি না। 3 নম্বর কি বললাম, যে এটি কি বটে, শিরাটা কি বলা হয়, রক্তনালীতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার ক্ষতিগ্রস্তটা মেরামত তো করতে হবে, ঠিক তো করতে হবে, ওটাও কে করে, রক্ত জমাট বেঁধেই করে। তাহলে এটা হলো রক্ত। তোর দেখ, বইয়ের ভাষাতেই আমরা বলে দিচ্ছি, শুন, লেখা আছে ক্ষতিগ্রস্ত রক্তনালীর মেরামত ঘটানো। ক্ষতিগ্রস্ত রক্তনালীর, এটা ক্ষতিগ্রস্ত রক্তনালী, এই রক্তনালীর এই জায়গাটা কী হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই ক্ষতিগ্রস্ত রক্তনালীটার মেরামত, এই যে মেরামত করে দিচ্ছি, ক্ষয়পূরণ করে দিচ্ছি রক্ত জমাট বেঁধে। তাহলে 3টে বুঝতে পেরেছিস কি। শোন,
দেখবি অনেক জায়গাতে ঘরে আসে রক্ত নিতে, দেখেছিস তো? ঘরে এসে রক্ত নিয়ে যায়, যদি তোর রক্ত পরীক্ষা করতে হয় আর ধর যেতে পারছিস নেই তুই, যেখানে রক্ত পরীক্ষা করে অনেকে দেখবি অনেক বুড়ো লোক থাকে না, যেতে পারে না, তা তখন দেখবি ঘরকে আসে রক্ত নিতে, নিয়ে রক্ত নিয়ে যায়। এবার রক্ত যখনকে নিয়ে যাবে তখনকে রক্ত তো জমাট বেঁধে যেতে পারে। আবার কিছু কিছু পরীক্ষা লক্ষণপুরে বাঁকুড়াতে হয় না, সেগুলো কোথায় যায়? কলকাতাকে যায়। তাহলে কলকাতাকে যখনকে যাবে তখনকে রক্ত তো বসেই যাবে। যাতে রক্ত জমাট না বাঁধে সেই জন্য সোডিয়াম সাইট্রেট বলে একটা পদার্থ মিশানো হয়। কি নাম? সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট কি করে জানিস? রক্তটাকে জমাট বাঁধতে দেয় না, রক্তকে জমাট বাঁধতে দেয় না। তুই ধর রক্তটা দিলি, তুই রক্তদান করলি রক্তদান শিবিরে, এবার রক্তটা দেখবি ব্লাড ব্যাংক বলে একটা জায়গা আছে, জানিস কি? জানিস না? ব্লাড ব্যাংক আছে, ব্লাড ব্যাংক। ওই ব্লাড ব্যাংকে রক্ত রাখা হয়, রক্ত জমা রাখা হয়। এবার যদি কোনো এমার্জেন্সিতে কোনো লোকের দরকার হয় সেইখান থেকে ব্লাড ব্যাংক থেকে রক্ত নেই। এবারে ধর ব্লাড ব্যাংকে বোতলে করে রক্তটা রাখা হয়েছে। এইবারে যদি তোর রক্তটা এখানে জমাটাই বেঁধে গেল তাহলে আর কাউকে দেওয়া যাবে? খারাপ হয়ে যাবে তো, পড়ে কি না? সেই জন্যে ওইটা তো সোডিয়াম সাইট্রেট বলে একটা পদার্থকে মিশানো হয়। সোডিয়াম সাইট্রেট কি করে? রক্তটাকে জমাট বাঁধতে দেয় না, মানে রক্ততঞ্চনে সাহায্য করে না, বাধা দেয়, বাধা দেয়। তাহলে রক্ততঞ্চন বিরোধী পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয় ব্লাড ব্যাংকে? সোডিয়াম সাইট্রেট। এই শর্টটা মনে রাখবি, ঠিক আছে? এবার শোন, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের প্রথমে আছে দেখবি স্তরগুলো আছে, স্তর, ঠিক আছে? হৃৎপিণ্ডের বাইরের যে স্তরটা সেটা দুটো স্তর নিয়ে গঠিত, দুটো স্তর। বাইরে হৃৎপিণ্ডের স্তরটা কোটা নিয়ে গঠিত? দুটো স্তর নিয়ে গঠিত। একটা হচ্ছে ভিসেরাল স্তর আর একটা হচ্ছে প্যারাইটাল স্তর। দেখ, হৃৎপিণ্ডের স্তর দুটো। তাহলে আমরা বললাম হৃৎপিণ্ডের একটা দ্বিস্তর আবরণীয় আছে, দ্বিস্তর, দুটো স্তরযুক্ত একটা পর্দা আছে। দুটো স্তর মিলে একটা পর্দা হয়েছে, দুটো স্তর মিলে। এই যে হৃৎপিণ্ডের পর্দাটা, এই পর্দাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। প্রথমে নামটা শুন, এর হৃৎপিণ্ডের পর্দাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম পর্দা আছে। তাহলে হৃৎপিণ্ডের বাইরের পর্দাটার নাম কি? পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামটা না দুটো স্তর আছে, এই পেরিকার্ডিয়ামের দুটো স্তর আছে। একটা স্তর হচ্ছে ভিসেরাল, একটা হচ্ছে ভিসেরাল স্তর। এইটা হচ্ছে পর্দাটা, পেরিকার্ডিয়াম হচ্ছে পর্দাটা, শুনবি? পেরিকার্ডিয়াম পর্দাটা, এই পর্দার দুটো স্তর, একটা হচ্ছে ভিসেরাল স্তর আর একটা হচ্ছে প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তর। তাহলে হৃৎপিণ্ডের বাইরের পর্দাটার নাম কি? পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামে কোটা স্তর আছে? তাহলে দ্বিস্তরীয় বলতে পারি। একটা স্তরের নাম হচ্ছে ভিসেরাল আর একটা নাম হচ্ছে প্যারাইটাল, ঠিক আছে? এই প্যারাইটালটা হচ্ছে বাইরের দিকের, ঠিক আছে? প্যারাইটাল হচ্ছে বাইরের দিকের আর ভিসেরালটা হচ্ছে ভিতরের দিকে। এরকম আমরা একটা আগে পড়েছিলাম, দেখবি কোথাও ভয়রস্যি দিয়ে ভিতর বলেছিলাম, ভয়রস্যি দিয়ে ভিসেরাল বলেছিলাম, কোথাও পড়েছিলাম, মনে করে দেখবি একবার, ঠিক আছে? তাহলে কোনটা কোনটা ভিতরের স্তর বলতো? ভিসেরাল। ভয়রস্যি দিয়ে ভিসেরাল, ভয়রস্যি দিয়ে ভিতর। তাহলে ভিতরের স্তরটা কি বলবো আমরা, আর বাইরেরটাকে প্যারাইটাল। এইটা হলো পর্দাটা, পেরিকার্ডিয়াম পর্দাটা। এইবারে এই হৃৎপিণ্ডের যে প্রাচীর, হৃৎপিণ্ডের প্রাচীরটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এটা হলো হৃৎপিণ্ডের পর্দাটা, বাইরের পর্দা আবরণ এটা। আর এইটার যে প্রাচীর, সেই প্রাচীরটাকে হৃৎপিণ্ডের প্রাচীর, পুরোপুরি লিখছি না আমি, হৃৎপিণ্ডের প্রাচীর। এই প্রাচীরটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে পেরিকার্ডিয়াম। দেখ সবগুলোতে আছে কার্ডিয়াম, কার্ডিয়াম কার্ডিয়াম করে আছে। দেখ এপিকার্ডিয়াম আছে, নাই এই প্রান্তিকের বইটাতে দেখবে আছে। এপি আছে, এন্ডো আছে আর মায়ো আছে। এপি, এন্ডো আর মায়ো, এপি, এন্ডো আর মায়ো। এপি, এন্ডো আর একটা হচ্ছে মায়ো। এপি,
এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম, তিনটে আবরণী আছে, এপি, মায়ো আর এন্ডো। প্রথম বললাম হৃৎপিণ্ডের পর্দাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এটা দুটো স্তর, একটা ভিসেরাল আর একটা কোনটা ভিতরের আর এটা বাইরের। এবার আমরা বললাম প্রাচীরটাকে তিন ভাগে ভাগ করা যায়, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এই এপিটা হচ্ছে বাইরে, এই মায়োটা মদি মিডিল, মদি মায়ো, তাহলে মায়োটা কোথায় আছে? মাঝে। আর এন্ডো মানে হচ্ছে কোথায় হবে? এপি মানে বাইরে, বাইরে বটে মনে হয়। দেখ এপি মানে এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম মানে বাইরে, মনে রাখবি তো। এন্ডো মানে ভিতরে, এটা মনে রাখবে। এপি দিয়ে যদি না মনে রাখতে পারিস, এন্ডো মানে ভিতরে, এটা মনে রাখবে। এন্ডোকার্ডিয়াম মানে ভিতরে। তাহলে আমরা তিনটে পর্দা পেলাম, একটা এপি, একটা মায়ো, এন্ডো। আর সবগুলা শেষে যুক্ত হচ্ছে কার্ডিয়াম। দেখবি যারা হার্টের যে ডাক্তারগুলো হয় না, দেখবি লেখা থাকে কার্ডিওলজিস্ট বা এরকম কিছু লেখা থাকে, দেখবি কার্ডিও দিয়েও কিছু থাকে, দেখবি। ঠিক আছে, তো হৃৎপিণ্ডের যে প্রাচীরটা কটা ভাগে ভাগ করা আছে? তিনটা। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, প্রথম একটা বাইরে, এপিটা হচ্ছে বাইরে, মায়োটা মাঝে, আর এন্ডোটা হচ্ছে ভিতরে। মনে রাখবে তো, লিখে নিবি দরকার হলে। এপিকার্ডিয়ামটা হচ্ছে বাইরে, মায়োটা হচ্ছে মাঝে, ভিতরে। ঠিক আছে, এইটা হয়ে গেছে। এইবারে প্রকোষ্ঠ শুন, কটা প্রকোষ্ঠ আছে হৃৎপিণ্ডের। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো আমরা হৃৎপিণ্ডে ছবি এঁকে বোঝাচ্ছি নি, আমরা যতটুকু দরকার সেইটুকু বলছি। ঠিক আছে, কেননা আমার ছবি এমনিতেই হয় না। এইটা হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, হৃৎপিণ্ডকে, এই হৃৎপিণ্ডকে চারটা প্রকোষ্ঠ আছে। কটা প্রকোষ্ঠ আছে বললাম আমরা? চারটা প্রকোষ্ঠ আছে। দেখ আমরা এইখানে বরাবর কাটলাম, হৃৎপিণ্ডের ছবি আঁকিনি আমি, জাস্ট বোঝানোর জন্য আমরা বলে দিচ্ছি এরকম চারটা প্রকোষ্ঠ আছে। যেমন চারটে ঘর, চারটা রুম হয় না, সেরকম এরকম চারটে চেম্বার আছে হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে এরকম চারটা চেম্বার আছে। বইয়ে তো ছবি আছেই, ওই হিজিবিজি ছবি তো বুঝতে পারবি না, দেখে এটা ক্লিয়ার বোঝা যাবে। চারটে এরকম চেম্বার আছে, চারটে। উপরেরগুলোকে বলা হয় অলিন্দ, উপরেরগুলো কি বলা হয়? অলিন্দ। আর নিচেরগুলোকে বলা হয় নিলয়। উপরেরগুলোকে বলা হয় অলিন্দ। এইবারে ব্যাপার হচ্ছে কোনটা ডান দিক আর কোনটা বাম দিক। আগে প্রথমে অলিন্দগুলো লিখিলি, এইটা ওইটা বটে অলিন্দ, আর এইটাও অলিন্দ। নিচের দুটো কি বটে? নিলয়, এইটাও নিলয়। এবারে ব্যাপার হচ্ছে কোনটা বাম অলিন্দ, এই কোনটা ডান অলিন্দ। এইটা কি করে বুঝলি? দেখবি ছবিটা যেটা দেওয়া থাকে না, ছবিটা কেমনভাবে দিয়ে আছে দেখ। আমি এমনিভাবে দাঁড়াবো, এমনিভাবে, তাহলে আমার এটা কোন দিক হচ্ছে? বাম দিক। আমি এইরকমভাবে দেখবো না, আমি এটার দিকে সোজাসুজির মুখ করে দেখবো না। আমরা কোন দিকে মুখ করে দেখবো? আমরা এরকম খাতার দিকে এরকম পেছন করে। কেন এরকমভাবে ছবিটা দিয়ে থাকে। তো খাতাতে যদি মানে বইয়ে যদি ছবি দেওয়া থাকে, মানুষটা কেমনভাবে দিয়ে থাকে? এরকমভাবে মুখোমুখি তো দিয়ে থাকে। তাহলে মুখোমুখি দিয়ে থাকে, তাহলে এটা কোন দিক হবে? বাম দিক। তাহলে এটা বাম অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ। এটা কি অলিন্দ? কেন আমি এমনিভাবে সোজা হয়ে দাঁড়াবো, তাই তো? তাহলে এটা হচ্ছে বাম অলিন্দ, মনে রাখবি। এটা হচ্ছে বাম অলিন্দ। তাহলে এই দিকটা কি হবে? এটা হচ্ছে ডান নিলয়, বাম নিলয়। তাহলে চারটা প্রকোষ্ঠ আছে হৃৎপিণ্ডের। কটা প্রকোষ্ঠ? চারটে। শুনবি মন দি, এই যে পর্দাটা, এই অলিন্দ দুটোকে আলাদা করেছে না, দেখ না, এই পর্দাটা অলিন্দ দুটোকে আলাদা করেছে। অলিন্দ দুটোকে, একটাকে ডান অলিন্দ করেছে, একটাকে বাম অলিন্দ করেছে। তাহলে অলিন্দটাকে ভাগ করেছে না, দেখ না। এটা যদি এটা না থাকতো তাহলে অলিন্দ একটাই হয়ে যেত। তো উপরটাকে অলিন্দ বলা হয়, উপরটা কি বলা হয়? অলিন্দ। তাহলে এইটা যদি না থাকতো একটাই অলিন্দ হইতো না। তাহলে এই বাম অলিন্দ আর ডান অলিন্দকে ভাগ করেছে এই পর্দাটা, সেই জন্য এই পর্দাটাকে বলা হয় আন্ত অলিন্দ পর্দা। আন্ত, আদ অন্ত নেই তো এনি বিসর্গ। আন্ত কাকে আলাদা করেছে? অলিন্দকে, সেই জন্য নাম হচ্ছে আন্ত অলিন্দ। আর এটা একটা পর্দা বটে, তাহলে আন্ত অলিন্দ পর্দা। আন্ত অলিন্দ পর্দা কাকে আলাদা করেছে? ডান অলিন্দ আর
বাম অলিন্দকে। তাহলে তোরা এটা বলতো, এই ডান নিলয় আর বাম নিলয়কে কে আলাদা করবে? এই পর্দাটা কাকে আলাদা করছে? তাহলে লিখবো আন্ত নিলয় পর্দা। তাহলে আমরা কি কি এখনো পর্যন্ত পড়লাম? একটা পড়লাম আবরক স্তরগুলো, মানে আবরণ স্তরগুলো, ওই যে পেরিকার্ডিয়াম, মনে পড়ছে? হ্যাঁ, পেরিকার্ডিয়ামের দুটো স্তর ছিল, হ্যাঁ ওগুলো হচ্ছে স্তরগুলো, ওগুলো স্তরগুলো পড়লাম। তারপরে আমরা পড়লাম প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের কটা প্রকোষ্ঠ আছে? 4টা। আর এই অলিন্দ দুটো যে পর্দা দ্বারা আলাদা করা থাকে সেটা, আর নিলয় দুটো যে পর্দা দ্বারা আলাদা করা থাকে আন্তঃনিলয় পর্দা। তাহলে প্রকোষ্ঠগুলো হয়ে গেছে। এবার শুন, কপাটিকাগুলো পরে পড়বি। এবারে সংযুক্ত যে রক্তবাহগুলো আছে না, সংযুক্ত রক্তবাহ, ওটা দেখ আগে। এইটা সংযুক্ত রক্তবাহটা দেখ। আমি এই নাম দুটো মুছে দিচ্ছি, ঠিক আছে? কেননা না হলে অনেক হিজিবিজি হয়ে যাবে। বিশাল ইম্পর্টেন্ট, কেননা যদি আমাদের দেহে কীভাবে রক্ত যায়, যাওয়া আসা করে, সেটা যদি বুঝতে চাস তাহলে এইগুলো কিন্তু ছোট ছোট জিনিস হলেও জানতেই হবে, ঠিক আছে? এইবারে ডান অলিন্দ। ডান অলিন্দর সাথে দুটো যুক্ত আছে, কোনো কোনো বইয়ে 3টে আছে দেখবি। হ্যাঁ, কোনো কোনো বইয়ে 3টে আছে। একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা। একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর একটা হচ্ছে নিম্ন। তো নামটাতে কী বোঝাচ্ছে? ঊর্ধ্ব মহাশিরা। তাহলে এই মহাশিরাগুলো অলিন্দের সাথে যুক্ত। তাহলে ঊর্ধ্ব মহাশিরা কার সাথে যুক্ত হবে? উপরে যুক্ত হবে। এটার নাম কি দেবো আমরা? ঊর্ধ্ব মহাশিরা। এই ঊর্ধ্ব মহাশিরা কার সাথে যুক্ত? অলিন্দের সাথে না নিলয়ের সাথে? কোন অলিন্দের সাথে? ডান অলিন্দের সাথে, ঊর্ধ্ব মহাশিরা। আর এইটা নিচ দিকে একটা মহাশিরা আছে নিচটাতে, এটাও কার সাথে যুক্ত আছে? কোন অলিন্দের সাথে? ডান অলিন্দের সাথে, তাই তো? তাহলে ডান অলিন্দের সাথে আমরা কোটা দেখতে পাচ্ছি, নিম্ন মহাশিরা। তাহলে ডান অলিন্দের সঙ্গে দুটো দেখতে পাচ্ছি আমরা যুক্ত আছে, একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর একটা নিম্ন মহাশিরা। এইবারে বাম অলিন্দ। বাম অলিন্দের সাথে 4টে ফুসফুসীয় শিরা যুক্ত। 4টা, কোটা? বাম অলিন্দের সাথে, উপরেরগুলো বলছি আমরা। এইটার সাথে 4টে যুক্ত, 4টা। একটা, দুটো, 3টা, 3টে, আর এখানে একটা দিয়ে দিলাম, 4টে। আর এই যে ব্লুগুলো কি বটে? ফুসফুসীয় ছবিটা দেখ, ছবিটা মাথায় ভাসাতে হবে। ডান অলিন্দের সাথে দুটো যুক্ত, একটা হচ্ছে মহাশিরা যুক্ত, একটা ঊর্ধ্ব মহাশিরা। আর বাম অলিন্দের সাথে কটা ফুসফুসীয় শিরা যুক্ত আছে? 4টা ফুসফুসীয় শিরা যুক্ত আছে, ঠিক আছে? এইবারে আর একটা করোনারি শিরা, করোনারি ধমনী আছে অ্যাম্বাইলোজিটামে, যেটা দেওয়া নাই বইটাতে, ঠিক আছে? আর একটা আছে দেখ মহাধমনী। মহাধমনী শুরু হয়েছে বাম নিলয় থেকে। মহাধমনী শুরু হয়েছে বাম নিলয় থেকে, মানে এইখান থেকে আমরা এই জায়গা থেকে দেখাই দিচ্ছি। এই বাম নিলয় থেকে এইখান থেকে কি শুরু হয়েছে? মহাধমনী, বুঝতে পারছিস? মহাধমনী। আর ডান নিলয় থেকে সৃষ্টি হয়েছে ফুসফুসীয় ধমনী। এটা মহাধমনী আর এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, ঠিক আছে? আর একটা আছে যদিও করোনারি শিরা আর করোনারি ধমনী, ঠিক আছে? এটা যদিও ইম্পর্টেন্ট, এতটা বলছি না, যেটা বিশাল ইম্পর্টেন্ট।
ডান অলিন্দের সাথে করোনারি শিরা থাকে, ডান অলিন্দের সাথে আরেকটা যুক্ত থাকে করোনারি শিরা, এটাতে আরেকটা যুক্ত থাকে, এটা হচ্ছে করোনারি শিরা, করোনারি শিরা, করোনারি শিরা যুক্ত থাকে ডান অলিন্দের সাথে। আর একটা হচ্ছে করোনারি ধমনী, করোনারি ধমনী যুক্ত থাকে বাম নিলয়ের সাথে, এটার সাথে যুক্ত থাকে বাম, আর এটার সাথে যুক্ত থাকে করোনারি ধমনী। দেখি ছকটা দেখ তো বুঝতে পারিস কিনা। দেখ ডান অলিন্দের সাথে কি কি যুক্ত আছে দেখ, একটা আছে ঊর্ধ্ব মহাশিরা, একটা নিম্ন মহাশিরা, একটা ঊর্ধ্ব মহাশিরা, একটা নিম্ন মহাশিরা, ঠিক আছে। আর একটা যুক্ত থাকে করোনারি শিরা, কি থাকে করোনারি শিরা ডান অলিন্দের সাথে। করোনারির যদি নাম মনে থাকে কোনো অসুবিধা নেই, করোনারি, ঠিক আছে, এটা নামটা মনে রাখতে, করোনারি, হ্যাঁ হয়ে যাচ্ছে যদিও, ঠিক আছে, যদি এটা ইম্পর্টেন্ট নয়, এইটা মনে রাখবি। হ্যাঁ, ডান অলিন্দের সাথে ঊর্ধ্ব মহাশিরা যুক্ত থাকে, আর এইটা তো মনে রাখবে, ডান অলিন্দের সাথে কি যুক্ত থাকে, ছবিটা মনে রাখ একদম, ছবিটা যেন মাথায় ভাসে, অনেক শর্ট হয়ে যাবে, একটা শর্ট মুখস্থ করতে হবে না। ডান অলিন্দের সাথে যুক্ত থাকে ঊর্ধ্ব মহাশিরা, আর বাম অলিন্দের সাথে 4টা ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। ডান নিলয়ের সাথে কি যুক্ত থাকে, আর বাম নিলয়ের সাথে থাকে মহাধমনী। আর যদিও করোনারি ধমনী থাকে, কিন্তু এটা বিশাল কিছু ইম্পর্টেন্ট আমি বলছি না, ঠিক আছে, এগুলো মনে রাখবে তো, এই 4টে একদম। দেখ আমরা আগের দিন বারবার বলে দিয়েছিলাম যে শিরার মাধ্যমে রক্ত শরীর থেকে হৃৎপিণ্ডে আসে না হৃৎপিণ্ড থেকে সারা দেহে যায়। ভালো করে মনে করে দেখ, খাতায় লিখেছিস কেউ, কখন দেখবি? হ্যাঁ, হৃৎপিণ্ড থেকে সারা দেহে যায়। ওইরকম নিচটার দিকে উপরটা দিকে লয়, শিরার মাধ্যমে সব পুরা দেহ থেকে আসে রক্ত হৃৎপিণ্ডকে, মনে রাখবি এবার থেকে মনে রাখ, শিরাতে সারা দেহ থেকে রক্তটা কোথাকে আসে, হৃৎপিণ্ডে আসে, মনে রাখবি। হ্যাঁ, আর একটা বলে দিই শুনে রাখ, এইটা বাম দিকে, এটা দেখতে পাচ্ছিস এই রেখাটার বাম দিকে যখনই আমরা কথা বলবো তখনই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই যে এই রেখাটা ভালো করে মনে রাখ, এই রেখাটা দেখতে পাচ্ছিস, এই রেখাটার বাম দিকে যতবার কথা বলবো বাম দিকে নিয়ে ততবার মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। বাম দিকের গুলো কি যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড, আর ডান দিকটা অক্সিজেন যুক্ত। তাহলে এই যে আমার বাম দিকটা এরকম সোজা যদি তাকাস, তাহলে এই যে এই দিকটা তো কোন রক্ত যায়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে, আর এই দিকটাতে অক্সিজেন যুক্ত রক্ত, তাই তো। এবার শুনবি মন দিক, শিরার মাধ্যমে রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আসে না হৃৎপিণ্ড থেকে সারা দেহে যায়, সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আসে। তাহলে এইখানে আছে শিরা না ধমনীটা, মানে এই যে এই শিরাটা দ্বারা ঊর্ধ্ব মহাশিরা, তার মানে শিরা দ্বারা কি করবে, পুরা দেহ থেকে রক্তটা কোথায় আসবে, কোন হৃৎপিণ্ড কোন প্রকোষ্ঠে, ডান অলিন্দে। তাহলে এই ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব কেন নামটা, মানে উপর দিকে দেহের উপরে, এই হৃৎপিণ্ডটা ধর, হৃৎপিণ্ডের উপরের দিকে যে কি যুক্ত রক্ত আসবে, বাম দিকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। দেহ থেকে হৃৎপিণ্ডে আসবে না হৃৎপিণ্ড থেকে ছড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে ঊর্ধ্ব মহাশিরা দ্বারা আমাদের বডির উপরের যে অংশগুলা, সে উপরের অংশ থেকে কি রক্ত আসে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে। তার মানে এইখানে যখন ঢুকবে, ভালো করে শুনবি, এইখানে যে রক্তটা ঢুকছে, এই যে কালো কালার দেখালাম আমরা তীর চিহ্ন দিয়ে, এটা কি যুক্ত রক্ত আসছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত।
এই নামগুলো মুছে দিচ্ছে, হ্যাঁ সবগুলো মুছবো না, একটা মুছলাম। তাহলে এই যে ঊর্ধ্ব মহাশিরা দ্বারা কোন রক্ত হলো? কার্বন ডাইঅক্সাইড। কেন না বাম দিকে বললেই কার্বন ডাইঅক্সাইড, বাম দিকে কেউ অক্সিজেনের কথা ভাবিস না, বাম দিকে কোন যুক্ত রক্ত আছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আর শিরা দ্বারা রক্ত হৃৎপিণ্ডে আসবে না হৃৎপিণ্ড থেকে যাবে? সেই জন্য তীর চিহ্ন দেখ। আর ঊর্ধ্ব মহাশিরা মানে দেহের উপরের অংশ দিকে আসে, আর এইটা কি আছে মানে দেহের নিচের অংশ দিকে কোন কি যুক্ত রক্ত আসবে? অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? কেননা এই যে রেখাটার বাম দিকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে। তাহলে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দ্বারা সারা দেহ থেকে রক্ত, সারা দেহ থেকে রক্ত কেমন রক্ত? বাম দিকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কোথাকে আসে? হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে? ডান অলিন্দে আসলো। বুঝতে পারছিস? একদম ক্লিয়ার তো? কোন অসুবিধা আছে কি? এইবার শুন, যেই ডান অলিন্দ ভরি গেল, যখনই ডান অলিন্দ ভরি যাবে, রক্ত আসছে এই দিক থেকে, রক্ত আসছে এই দিক থেকে, রক্ত আসছে, এইটা যখনই ভরি যাবে, শুনবি বন্দি, এইখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে। যখনই এইটা পুরোটা ভরি যাবে, তখনই এই রক্তটা এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত না অক্সিজেন যুক্ত? এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এইবারে কোথার থেকে কোথাকে আসছে বলতো? ডান অলিন্দ থেকে ডান নিলে কেমন রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। মানে এখানেও আসছে CO2 যুক্ত রক্ত আসছে, CO2 যুক্ত রক্ত আসলে এটাতে ডান নিলে। এইবারে ডান নিলে আসার পর একটাই তো পথ আছে, কি পথ আছে? ফুসফুসীয় ধমনী। বল ধমনী হৃৎপিণ্ড থেকে রক্তটা সারা দেহে পাঠায়, কিন্তু এইটা নাম আছে ফুসফুসীয় ধমনী। মানে কোথায় পাঠাবে? ফুসফুসকে পাঠাবে। কেমন রক্ত পাঠাচ্ছে? এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কোথাকে পাঠাই দিল? ফুসফুসকে। বুঝতে পারছিস কি? কোনো অসুবিধা আছে কি এতদূর পর্যন্ত? এই বাম দিকটা বুঝতে পারছিস ক্লিয়ার? ফুসফুসীয় ধমনী কোথাকে পাঠাবে? ফুসফুসকে পাঠাবে। এবার ফুসফুসে এইটা কোন কোন কি যুক্ত রক্ত? কার্বন ডাইঅক্সাইড না ফুসফুসকে দিয়ে দিবে, তুমি বার করে দাও নাকের মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইডটা কাকে? এটা কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এটা আসলো আসি পরে কাকে দিয়ে দিল? ফুসফুসকে দিয়ে দিল। বলছি তুমি নাক দ্বারা বার করে দাও, আর ফুসফুসকে বললো তুমি আমাকে অক্সিজেন দাও। কি দাও? অক্সিজেন দাও। মানে কার্বন ডাইঅক্সাইডটা কাকে দিয়ে দিবে? এইটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কার্বন ডাইঅক্সাইড কাকে দিয়ে দিল? ফুসফুসকে। তার বদলে ফুসফুস থেকে কী লিয়েছে? এইবারে গেছে ফুসফুসকে। এইবারে ফুসফুস থেকে যে রক্তটা, ভালো করে শুনবি, ফুসফুস থেকে যে রক্তটা, সেই রক্তটা ঘুরে ঢুকবে এইখানে ফুসফুসীয় শিরার মাধ্যমে। কোথায় ঢুকছে? কি যুক্ত রক্ত আসছে এটা? কনফার্ম তো? ভালো করে ভাব। এইখানে কোন কেমন রক্ত আসছে? এইখানেও কার্বন ডাইঅক্সাইড নিয়ে এটা ভরে গেল কার্বন ডাইঅক্সাইডে। এটা কি অলিন্দ? ডান অলিন্দ। নিবে এখানে একটা গেট আছে, ডান নিলে ডান অলিন্দ থেকে কোথাকে গেল? ডান নিলে থেকে কার মাধ্যমে গেল? এটা কোথাকে গেল? ফুসফুসে ধমনীর মাধ্যমে। ফুসফুসে এইবারে কি বলবে? কি রক্ত এটা? বলবে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নাও, আর আমাকে কি দাও? অক্সিজেন দাও। এবারে ফুসফুস এই রক্তটা কি চলে এসছে? এবারে অক্সিজেন চলে এসছে। এবারে ওই অক্সিজেন যুক্ত রক্তটা ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করবে না হৃৎপিণ্ড থেকে বেরাবে? মানে বাম অলিন্দে প্রবেশ করবে না বাম অলিন্দ থেকে বেরাবে? কনফার্ম? কেন কি করে বুঝলাম? কি আছে এখানে? সিরিয়া। আর কি লেখা আছে এটা? মানে কোথার থেকে আসছে সিরিয়াটা? তাহলে রক্তটা কোথার থেকে আনবে? ফুসফুস থেকে আনবে। এই ফুসফুসকে নিয়ে চলে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে। কোথাকে নিয়ে যাচ্ছে? এই ফুসফুসের ধমনী কোথাকে নিয়ে চলে যাচ্ছে? ফুসফুসকে। বুঝতে পারছিস না? দেখাই দেবো কিটে, ছবিটা একদম গজ্জর হবে। এই যে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এইটা এইখানে কাইলে ধর, এবারে এইখানে আছে ফুসফুস। এটা কি বটে? ফুসফুস। ঠিক আছে, এবারে দেখ এদিকে, দেখ এদিকে দেখ। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এদিকে দেখ। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কার মাধ্যমে এসছে? কার কাছে এলো?
এইবারে ফুসফুস থেকে রক্তটা এরকমভাবে ঘুরে 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 এই চারটে শিরাতে ঢুকবে, এটাতে ঢুকবে, এটাতে ঢুকবে, এটাতে ঢুকবে, এটাতে ঢুকবে। বুঝতে পেরেছিস কি? তাহলে ছবিটা গজ্জর হবে বলে আমরা এটা আঁকছি নি, ওটা একটু কল্পনা করবি, ঠিক আছে? অনেক গজ্জর হয়ে যাচ্ছে বটে কি না? তাহলে বল এই ফুসফুসের শিরার মাধ্যমে কি রক্ত আসে? অক্সিজেন যুক্ত রক্ত। কনফার্ম তো? কি করে বুঝলাম? দেখ কোন দিকে আছে বলতো, বাম দিকে না ডান দিকে? ডান দিকে। তাহলে তো কোনো সন্দেহই নাই, বাম দিকে কি যুক্ত রক্ত, ডান দিকে অক্সিজেন যুক্ত রক্ত। এবার ফুসফুসের শিরার মাধ্যমে এখানে ঢুকলো, কি করে বুঝলাম রক্ত এখানে ঢুকছে? শিরা আছে, ঠিক আছে। আর এই শিরাটা কোথার থেকে রক্তটা আনছে? ফুসফুস থেকে। কোথায় প্রবেশ করবে? বাম অলিন্দ। যেই বাম অলিন্দে প্রবেশ করলো, এই বাম অলিন্দ এইরকম একটা গেট আছে, এটা কি রক্ত আসছে বলতো? কি রক্ত আসছে রে? O2, O2 যুক্ত রক্ত। O2 মানে অক্সিজেন যুক্ত রক্ত। এই ফুসফুসের মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করলো, এটা বাম অলিন্দ। এবারে বাম অলিন্দর থেকে এই O2 যুক্ত রক্তটা, এই যে O2 যুক্ত রক্তটা বাম অলিন্দ থেকে কোথাকে যাবে? বাম নিলয়কে যাবে। বাম নিলয়কে চলে এলো কেমন রক্ত? O2 যুক্ত রক্ত। বুঝতে পেরেছিস? এইবারে করোনারিগুলো পরে পড়াচ্ছি আমরা। তাহলে বলতো আরেকবার প্রসেসটা, ডান দিকের প্রসেসটা। ফুসফুসীয় শিরা কোথার থেকে এসছে? এটা কেমন রক্ত এসছে? অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? কোথায় প্রবেশ করলে প্রথমে? বাম অলিন্দ থেকে কোথাকে যাবে? বাম নিলয়ে। কেমন রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত। এইবারে অক্সিজেন যুক্ত রক্ত এটা কি আছে? ধমনী। ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে ভালো রক্তকে ছড়াচ্ছে না। ভালো রক্ত কেন বলছি বলতো? ভালো রক্তটাকে সারা দেহে ছড়িয়ে দিচ্ছে। বুঝতে পেরেছিস? কার মাধ্যমে ছড়ায়? মহাধমনী। বুঝতে কোনো অসুবিধা আছে কি? এবারে আবার মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে দিল। এবারে পুরা দেহের রক্তটা আরও, পুরা দেহের রক্তটা আবার ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে আসবে। কেমন রক্ত আসবে কি আবার? কেননা কোষে 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 অক্সিজেনগুলো দিয়ে দিচ্ছে, আর কোষের থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নিচ্ছে। নিয়ে ঊর্ধ্ব মহাশিরার দ্বারা আর নিম্ন মহাশিরার দ্বারা কোথায় গেলে আবার? এটার কি নাম? ডান অলিন্দ। ডান অলিন্দ থেকে কোথাকে যাবে? কার্বন ডাইঅক্সাইড। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথাকে যাবে? ফুসফুসে যাই কি করবে? ফুসফুসে ফুসফুসে যাই পরে কি আছে? কার্বন ডাইঅক্সাইড ফুসফুসকে দিয়ে দিবে, আর অক্সিজেনটা লিবে। নিয়ে অক্সিজেনটা লিয়ার পর ফুসফুসীয় শিরার মাধ্যমে কেমন রক্ত ঢুকবে কি এখানে? কেননা কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিয়েছে, অক্সিজেন যুক্ত রক্ত আইলো বাম অলিন্দে। এই অক্সিজেন যুক্ত রক্তটা বাম অলিন্দ থেকে কোথাকে যাবে? বাম নিলয়ে। কেমন রক্ত? বাম নিলয় থেকে মহাধমনীর মধ্যে কোথায় চলে যাবে? সারা দেহে। সারা দেহে অক্সিজেন দিয়ে দিবে সবাইকে, আর কি লিখবে? আবার ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরার দ্বারা আর নিম্ন মহাশিরার দ্বারা কোথায় ঢুকবে? কি রক্ত নিয়ে? এটা কোন অলিন্দ? ডান অলিন্দ থেকে ডান নিলয়। ডান অলিন্দ থেকে ডান নিলয়। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা নিয়ে ডান নিলয় থেকে কার মাধ্যমে যায়? কোথাকে যাবে? ফুসফুসকে। নিয়ে ফুসফুসে যাই কি করবে? কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে দিবে। নিয়ে ওই অক্সিজেন যুক্ত রক্ত আবার কিসের মাধ্যমে আসবে? কোথাকে আসবে? কেমন রক্ত নিয়ে? বাম অলিন্দ থেকে আবার বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্তটা আবার সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরার দ্বারা ঢুকছে, আর এদিকে নিম্ন মহাশিরার দ্বারা কোনটা ঢুকছে বলতো? এই বডির এই যে হৃৎপিণ্ডের নিচের অংশটা। আর উপরের দিকেরটা ঠিক কোন দিকে ঢুকছে? নামটাতে আছে ঊর্ধ্ব, মানে উপর দিকে রক্তটা, আর নিম্ন মহাশিরা মানে কেমন রক্তটা এসছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত। এটা কোন অলিন্দ? ডান অলিন্দ থেকে কোথায় যায়? ডান নিলয় থেকে ফুসফুসে যায়।
নিয়ে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়, নিয়ে ওই অক্সিজেনযুক্ত রক্ত আবার কোথায় প্রবেশ করে? বাম অলিন্দ থেকে, বাম নিলয় থেকে সারা দেহে ছড়ে যায়, আবার সারা দেহের রক্ত। হ্যাঁ, ওই রকম আমাদের দেহে কতবার হয় বলতো? 1 সেকেন্ডে কতবার আমাদের ইয়ে হয়? 72 থেকে, মানে কত স্পিডে হয় আমাদের বুঝাতে কত সময় লাগিল, বলতে কত সময় লাগছে। আমরা যখনকে বলবো না তখন কেউ 10 বার ঘুরা হয়ে যাবে মিনিমাম, মিনিটে মরি যাবি রে। এ শুন রে, শুন শুন, সংকোচন আর প্রসারণ, হৃৎপিণ্ড সবসময় কি করে? সংকোচন করে আর প্রসারণ করে। সংকোচন মানে গুটেই যায়, আর প্রসারণ মানে ফুলে যায়, তাই তো? তাহলে সংকোচন আর প্রসারণ বারবার কি হয়? হৃৎপিণ্ড সংকোচন আর, তাহলে দেখ না সব রক্ত, তুই একটু ভালো করে দেখ, এইখানে রক্ত কি হচ্ছে? এই অলিন্দ তো রক্ত, তাহলে অলিন্দ দুটোতে রক্ত প্রবেশ করছে, তাই তো? সেই জন্য এগুলোকে বলা হয়, অলিন্দকে বলা হয় গ্রাহক প্রকোষ্ঠ। কি প্রকোষ্ঠ? গ্রাহক প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ চারটেই তো প্রকোষ্ঠ আছে, 1টা 2টা 3টা 4টে প্রকোষ্ঠ আছে। দেখ তীর চিহ্ন দেখ, রক্ত ঢুকছে, রক্ত ঢুকছে, আবার এখানেও রক্ত, তাহলে অলিন্দে রক্তে প্রবেশ করছে, সেই জন্য অলিন্দ কি বলবো আমরা? গ্রাহক প্রকোষ্ঠ, গ্রহণ করছে। আর একটু ভালো করে যদি লক্ষ্য করিস, আমাদের এখানে তীর চিহ্নটা এইখানে দিয়েছিল, এরকমভাবে দিয়েছিল, আর এইখানে তীর চিহ্নটা এরকমভাবে দিয়েছিল, মনে আছে তো? এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকলো, নিয়ে এই জায়গাটা ভরলো, এই জায়গাটা ভরার পর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই দিকে আসলো, নিয়ে এই দিকের পর, তাহলে দেখ না নিলয় থেকে বেরোচ্ছে কিনা রক্ত, এখানেও দেখ নিলয় থেকে, তাহলে নিলয় থেকে বেরিয়ে যাচ্ছে, মানে পাঠাই দিচ্ছে নিলয়, নিলয় কি করছে? পাঠাই দিচ্ছে। সেই জন্য একে বলা হয় প্রেরক প্রকোষ্ঠ। প্রেরক, কি প্রকোষ্ঠ? প্রেরক, মানে পাঠাই দে, প্রেরক। তাহলে এই নিলয় দুটোকে কি প্রকোষ্ঠ বলবো আমরা? প্রেরক প্রকোষ্ঠ। আর অলিন্দ দুটো কি বলবো? গ্রাহক প্রকোষ্ঠ। কঠিন লাগলো এটা? এই গ্রহণ করছে, এটা তো সিম্পল দেখতে পাচ্ছি, গ্রহণ করছে না, এই তো গ্রহণ করছে, তাহলে গ্রাহক। আর এটা এই যে পাঠাই দিচ্ছে, দিচ্ছি না, দেখ প্রেরক প্রকোষ্ঠ। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নাই। এবার পরেরটা শুন, ব্যাপার হচ্ছে সিস্টোল আর ডায়াস্টোল কি? যখন সংকোচন হয়, সংকোচন হওয়া মানে কি? সংকোচন হওয়া মানে এটা চুপসি যাওয়া, আর প্রসারণ হওয়া মানে এরকম বাড়ি যাওয়া। এই সংকোচনটাকে বলা হয় সিস্টোল। সংকোচনটাকে ইংরেজিতে বলা হয় সিস্টোল। দন্তস্ব দিয়ে সংকোচন, দন্তস্ব দিয়ে সিস্টোল। তাহলে সংকোচনটাকে আমরা কি বলবো? সিস্টোল। আর প্রসারণটাকে বলবো ডায়াস্টোল। হ্যাঁ, তাহলে হৃৎপিণ্ড বারবার সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, মানে সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল, বারবার করে সিস্টোল ডায়াস্টোল। প্রথমে কি হয় জানিস? প্রথমে এই দুটো রক্ত প্রথমে আসে, তাই তো? তাহলে রক্ত আসে, চুপসি গেলে রক্ত আসবে কি? প্রথমে অলিন্দ দুটো এরকম প্রসারিত হয়ে যায়, মানে ডায়াস্টোল হয়। এই অলিন্দ দুটো প্রথমে কি হয়ে যায়? প্রসারিত হয়ে যায়। যেই প্রসারিত হয়ে গেল, বাড়ি গেল, সব রক্ত এটার মধ্যে ঢুকে যাবে, বুঝতে পেরেছিস? এইবারে এই দুটো প্রসারিত ছিল, আর এই দুটো তখন সংকুচিত ছিল। এই দুটো তো প্রসারিত, এই যে অলিন্দ দুটো প্রথমে কি থাকে? প্রসারিত। তাহলে সব রক্ত ইয়ার মধ্যে কি হয়ে যাবে? ঢুকে যাবে। এবার পরবর্তী ক্ষেত্রে অলিন্দটা চুপসি যায়, আর নিলয়গুলা প্রসারিত হয়ে যায়, বুঝতে পেরেছিস? পরে আবার তার উল্টোটা, নিলয়টা প্রসারিত হয়ে, মানে সংকুচিত হয়ে যায়, অলিন্দটা প্রসারিত হয়ে যায়। মানে এগুলো পর্যায়ক্রমে চলতেই থাকে, মানে সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল। তাড়াতাড়ি হয়, এমন নয় এমন বলার সাথে সাথে হয়ে যাচ্ছে। দেখ ছুঁয়ে পরে দেখবি এরকম হাতটা কত, এই যে হৃদস্পন্দন শোনা যাচ্ছে না এরকম হাতটা দিলে, তাই সিস্টোল ডায়াস্টোল বারবার হচ্ছে। প্রথমে কি হয় দেখ, প্রথমে কোনটা প্রসারণ হয় বলতো? প্রথমে অলিন্দ প্রসারণ হলো, অলিন্দ প্রসারণ, সব রক্ত তখন কি হবে? সব রক্ত এটার মধ্যে ঢুকে যাবে। সেই জন্য অলিন্দটা কি প্রকোষ্ঠ বলা হয়? অলিন্দকে কি প্রকোষ্ঠ বলা হয়? গ্রাহক। ঠিক আছে, কেন গ্রহণ করছি, গ্রাহক প্রকোষ্ঠ। ঠিক আছে, আবার দেখ এটা বাড়ি গেছিল, এটা প্রসারণ হয়ে গেছিল, এটা কি হয়ে গেছিল?
প্রসারণ, সব রক্ত এটাই ঢুকে গেল। এইবারে পরবর্তী ক্ষেত্রে এই এই অলিন্দ দুটো সংকুচিত হয়ে যায়, অলিন্দটা কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। যেই অলিন্দ সংকুচিত হয়ে গেল, রক্ত কোথায় চলে আসবে? অলিন্দ থেকে নিলয়কে। প্রথমে এইটা প্রসারণ থাকে, ঠিক আছে, প্রসারণ থাকে, সব রক্ত ঢুকে গেল। যেই এইটা চুপসি যাবে, এটা প্রসারিত হয়ে যাবে। আর এইটা প্রসারিত হয়ে যাওয়া মানে সব রক্ত অলিন্দ থেকে কোথায় চলে আসবে? নিলয়কে। পরে নিলয়টা চুপসি যাবে, আর যেই নিলয় চুপসি যাবে রক্তটা কোন দিকে চলে যাবে? ধমনির মাধ্যমে বেরিয়ে যাবে। বুঝতে পারিস কি? পুরো রক্তের পুরো পথটা মনে রাখবে। প্রথম দুটো ছবি লিখবি, একটা ছবি লিখবি এরকম হিজিবিজি আঁকিস না, কোনো তীরচিহ্ন দিস না, কিছু দিস না। প্রথম যে একটা ছবি লিখবি এরকম কোনো ছবি দিস না, ঠিক আছে? এরকম তীরচিহ্ন কোনো দেওয়ার দরকার নেই। তো এই ছবিটা দেখি আমরা বুঝতে পারছি তো? বলতো এটা কি অলিন্দ? বল, ডান অলিন্দের সাথে কি কি যুক্ত থাকে? কি কি শিরা উপশিরা যুক্ত থাকে? নিম্ন মহাশিরা, করোনারি শিরা। বাম অলিন্দের সাথে কি যুক্ত? বাম নিলয় বললাম কি? বাম অলিন্দ বললাম, বাম অলিন্দ বলেছি। বাম অলিন্দের সাথে কি যুক্ত থাকে? বাম নিলয়ের সাথে থাকে করোনারি ধমনী, আর ডান নিলয়ের সাথে কি যুক্ত থাকে? ক্লিয়ার হয়েছে? এইবারে একটা ছবি লিখবি। সেকেন্ড ছবিটাতে ওই যে একটু আগে লিখেছিলাম না হিজিবিজি করে, এইটাতে কি যুক্ত রক্ত আছে? কার্বন ডাইঅক্সাইড। এটা মুছে দিচ্ছি আপাতত, কিন্তু তোরা পুরোটা লিখবি। এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে। এইটাতে কোন রক্ত আছে? নিয়ে এইটা ভরে যায়। এইটা ভরে যাওয়ার পর এই অলিন্দটা থেকে কোথায় প্রবেশ করে রক্ত? কেমন রক্ত? বাম দিকে সব কার্বন ডাইঅক্সাইড, বাম দিকে অক্সিজেনের কোনো বালাই নেই, সব কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এবার কার্বন ডাইঅক্সাইড রক্ত অলিন্দ থেকে কোথায় প্রবেশ করেছে? এবার নিলয় থেকে কোন দিকে যাবে? বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস? বলতো এইদিকে কি রক্ত প্রবেশ করে? কোথায় প্রবেশ করলো? কার মাধ্যমে? ফুসফুসের শিরার মাধ্যমে। এই বাম অলিন্দ থেকে নিয়ে রক্তটা কোথায় যাবে? বাম নিলয়। নিয়ে বাম নিলয়তে যাওয়ার পর মহাধমনির মাধ্যমে সারা দেহে। মনে রাখবি পুরো প্রসেসটা নিয়ে এরকমভাবে ছবিটা লিখবি। এগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর এগুলো কি যুক্ত রক্ত? এবারে ভাষায় লিখতে হবে। তোর মনে হচ্ছে ভাষায় লিখতে পারবি না? তুই দেখি দেখি, নিজে ভাষা লিখতে পারবি না? রক্ত কোথার থেকে আসে? ঊর্ধ্ব মহাশিরা দ্বারা কোথার থেকে আসে? দেহের উপরের অংশ থেকে কেমন রক্ত আসে? নিম্ন মহাশিরার থেকেও কেমন রক্ত আসে? কোথাকে আসে? পারবি না লিখতে? হ্যাঁ, এগুলো ভাষায় হচ্ছে না। তাহলে ছবিটা দেখে দেখে ভাষায় লিখতে পারবি না? কার কার মনে হচ্ছে পারবো না? পারবি? তাহলে এইটা এখন লেখার দরকার নাই, শুধু ছবিটা আঁকা রাখবি খাতাতে তোর শর্টস নোট হিসেবে, যেন এইটা দেখে দেখে পরীক্ষায় লিখতে পারিস যদি পথটা পড়ে যায়, রক্তের পথ। কনফার্ম পারবি তো? একবার পড়ে নিবি, তাও যাওয়ার পর একবার রিডিং পড়বি পুরোটাই।